বলছিলাম যে আল্লাহ তুমি চাইলে সবই সম্ভব, আমাকে হেল্প করো। আমার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট মিরাকলাস যে ঘটনা তার একটা আজকে হয়ে গেল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি ব্যাংকক, থাইল্যান্ড থেকে। এক সপ্তাহ থাকলাম ব্যাংককে, তার মধ্যে একদিন আবার ছিলাম পাতায়া ভালো লেগেছে, কিন্তু ব্যাংকক কোনোভাবেই আমি মন বসাতে পারিনি। সারাক্ষণ একটা ছটফটানি ছিল এবং আমার ভালো লাগেনি। আসলে ব্যাংকক শপিংয়ের জন্য গ্রেট, আপনি একদিন 2 দিন থাকবেন খুব বেশি হলে, কিন্তু এর চেয়ে বেশি আমার কাছে ভালো লাগবে না। তার চেয়ে চিয়াংমাই, চিয়াংরাই এইসব জায়গাগুলো এক্সপ্লোর করতে ভালো হতো, কিন্তু এবার তো আসলে অন্য কারণে এসেছি। তো যাই হোক, আজ ভোরে বের হয়ে গেছি, দেখি কোথায় কি এক্সপ্লোর করা যায়। ইচ্ছা আছে চায়না টাউন যাব এবং চাও ফ্রেয়া নদীর কিনারে একটু ঘুরে বেড়াবো। এমন একটা দেশ যেখানে পৃথিবীর সব দেশের ট্যুরিস্টরা দিনরাত এখানে ট্রাভেল করে, সেখানে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুব সহজ কোনো ব্যাপার না। ঘরের ঝাড়ু, ফুল ঝাড়ু, কিন্তু এখানে পরিচ্ছন্ন কর্মী যারা আছেন তারা বেশ ভালোই তো পরিষ্কার রাখেন এই জায়গা। সাধারণত আমি যেখানে যাই বেশিরভাগ ক্ষেত্রে সেই জায়গার প্রেমে পড়ে যাই। আনফর্চুনেটলি ব্যাংকক আমাকে প্রেমে ফেলতে পারে নাই। থাইল্যান্ড বিউটিফুল একটা কান্ট্রি, কিন্তু সেটা ব্যাংকক না, এর বাইরে যেতে হবে এবং তাহলেই আপনি থাইল্যান্ডের সত্যিকারের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সয় 7 অথবা স্ট্রিট নাম্বার 7 সুকুমভিতে এখানে আছে এই এমআরটি স্টেশন আর বিটিএস। আসলে কোনটা বিটিএস কোনটা এমআরটি আই এম নট শিওর। যাই হোক, তো এখানে হলো এটার নাম হলো নানা স্টেশন। তো এই নানা স্টেশনটাই মোস্টলি এখানে আসতে হলে আপনি নানা স্টেশন ধরে আসবেন, তারপর নানা স্টেশনে আসবেন যেখান থেকে আসেন ব্যাংককের। আর এখানে 2-1 ব্লকের মধ্যে সেই আরব পাড়া অথবা আরব নেইবারহুড, এবং যেখানে আমরা ছিলাম সেই জায়গাটা। এই যে ম্যাপে পরিষ্কার দেখাচ্ছে আপনি কোথায় আছেন। এখন আমরা নানায় আছি, আমি যাব চায়না টাউন। চায়না টাউন যাওয়ার চেষ্টা করছি আমি। এখানে সরাসরি ট্রেন নাই এখান থেকে চায়না টাউনে যাওয়ার জন্যে। এখান থেকে উঠে প্রথমে পরের স্টেশনে যেয়ে নেমে যেতে হবে, তারপর বুলাই যেতে হবে। এখানে আসলে একা একা বেড়াতে এসে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ হারিয়ে যাবেন কোথায়। আপনি যেমন আমাকে ডিরেকশন দিল যে নেক্সট স্টেশনে নেমে এমআরটি ধরতে হবে, এমআরটি ধরে যেতে হবে বুলাই। এখন আমি তো এগুলো কিছুই জানি না,
সে কত বছর আগের আশা একবার, কিন্তু সমস্যা নাই। ধরেন আপনি একা একা ঘুরে বেড়ালেন, এদিক ওদিক গেলেন, সব জায়গায় গেলেন, তারপর বিকেল হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, আপনি এখন আসবেন কিভাবে জানেন না। একটা ট্যাক্সি অথবা টুকটুক, আসলে টুকটুক থেকে কেয়ারফুল, ওই যে যে অ্যাপগুলি আছে ট্যাক্সি অ্যাপ, সেগুলো নিলেই সবচেয়ে ভালো। আপনি সেটা নিয়ে আপনার হোটেলে ফিরে আসবেন, সহজ সমাধান। যেমন এখানে পরিষ্কার লেখা আছে এম সুকুমবিদ স্টেশন, আমি এখানে যাব, এখান থেকে যাব বোলাই, চায়না টাউন। এটা সাবওয়ে, এইমাত্র যেটা চড়েছিলাম সেটা হলো স্কাই ট্রেন, আর এটা হলো সাবওয়ে এমআরটি যেটা। ফুললি একেবারে প্যাক ট্রেন, কিন্তু কোনো ধাক্কাধাক্কি যাতাযাতি নাই, কোনো হুড়োহুড়ি নাই। বেশিক্ষণ লাগে নাই, অ্যাবাউট 10-12 মিনিট টোটাল জার্নি। তো এখানে আসলাম, এটা হলো ওয়াতম্যাংকন স্টেশন। তো এটা হলো চায়না টাউনের স্টেশন। একজন লোকাল গাইড থাকলে সে আপনাকে নিয়ে ঘুরে বেড়াবে, সেটা ভ্রমণের আনন্দ একেবারে ঝামেলাবিহীন, এক্সাইটমেন্টবিহীন। আপনি একা একা যখন এইভাবে এক্সপ্লোর করতে বের হবেন অচেনা জায়গা, অচেনা শহর, সেটা গেল সত্যিকার অ্যাডভেঞ্চার। আর এই যে বলেছি আগেই, ভয় পাওয়ার কিছুই নাই, আপনি যা পারেন ঘুরে বেড়াবেন। যদি যে জায়গায় যেতে চান সেটা খুঁজে না পান, সমস্যা নাই, অন্য কোথাও ঘুরে বেড়াবেন এবং বিকেলে নিজের হোটেলে ফিরে আসবেন ট্যাক্সি নিয়ে, অথবা এমআরটি লাইন অথবা বিটিএস লাইন ধরে আসতে পারেন জিজ্ঞেস করে করে। এখানে এসে কিছুটা লোকাল ফ্লেভার পাচ্ছি, মনে হচ্ছে হ্যাঁ আমি ব্যাংকক বেড়াতে এসেছি। এত সকালে এখনো বেশিরভাগ বিজনেস খুলে নাই। এই দোকান দেখে মনে হয় আমাদের একেবারে গ্রামের মুদি দোকান, বাজারে যে দোকানগুলো থাকে এরকম দেখতে। এখন আমি যাচ্ছি চায়না টাওয়ার। আর সকালে ব্রেকফাস্ট আমি এখনো করি নাই, কাজেই কিছু একটা খুঁজে পেতে হবে খাওয়ার জন্য, ব্রেকফাস্টের জন্যে। তো চায়না টাওয়ার যাওয়ার পথে যদি কিছু পাই খেয়ে নিব। এখানেও বাংলাদেশের মতোই কেবলের জঞ্জাল, ইন্টারনেট কেবল, কিন্তু একটু গুছানো, বেশ গুছানো আসলে, কিন্তু তারপরেও খুবই দৃষ্টিকটু। এখানে আছে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে, কিন্তু সব জায়গাতেই পর্কের প্রাধান্য বেশি, কাজেই এখন আমার ভাতের জাউটাও কোথাও কিছু পেলে ভালো হতো। ভাতের জাউ, একটা সিদ্ধ ডিম দিয়ে, অথবা ফ্রুট সালাদ, সিম্পল একটা কিছু হলে ভালো হতো।
আপাতত এই অরেঞ্জ স্মুদি খেয়েই আমাকে স্যাটিসফাইড হতে হবে। 40 বাত, এটা খেয়ে আমাকে মোটামুটি আমার এনার্জি দিবে সকালের জন্য। আমি আসলে চেয়েছিলাম এই প্যাশন ফ্রুট স্মুদি খেতে, কিন্তু তাদের নো হ্যাভ, ডোন্ট হ্যাভ বলে না, বলে নো হ্যাভ। একেবারে ফ্রেশ স্কুইজড অরেঞ্জ জুস। এই যে আমার সকালের ব্রেকফাস্ট, অরেঞ্জ জুস ফ্রেশ স্কুইজড। একেবারে ফ্রেশনেসে ভরপুর, কারণ ফ্লেভারটা অরেঞ্জের খুবই সুদিং, খুবই রিফ্রেশিং। অনেকেই বলবেন হাই হাই খালি পেটে অরেঞ্জ জুস, পেটে তো গ্যাস্ট্রিক হবে। না, আপনার যদি সমস্যা না থাকে অলরেডি, তাহলে কিছু হবে না, নতুন করে আপনার গ্যাস্ট্রিক হবে না সকালে অরেঞ্জ জুস খাওয়ার জন্য। কারণ আমেরিকাতে আমরা অরেঞ্জ জুস ব্রেকফাস্টের সাথে খাই, এটা একদম রুটিন। সকালের চায়না টাউন, রাতে কিন্তু আবার অন্যরকম, অনেক ঝকঝকে থাকে, চারিদিকে লাইট, রঙিন বাতি। চায়না টাউনের ভিতরে একটা ছোট মার্কেট, ভুল বললাম, ছোট না, বেশ বড় মার্কেট। এই কিসমিস হিউজ। সকালের এই সময়টাই বেড়ানোর জন্য ভালো, তত বেশি গরম না, আর ক্রাউডও তেমন বেশি নাই, আপনি আরামে ঘুরে বেড়াতে পারবেন। আর যদি ক্রাউড পছন্দ করেন, যে অনেক লোকজনের মাঝে আপনি ঘুরে বেড়াবেন, তাহলে বিকেলে আসলেই সবচেয়ে ভালো। চা, বিভিন্ন ধরনের চা, বিভিন্ন জাতের চা। কত ধরনের খাবার, শুকনো বিভিন্ন ধরনের ফল, ক্যান্ডিড স্ট্রবেরি, ওয়াও। Wow, very impressive. পৃথিবীর সব বড় বড় শহরেই একটা করে চায়না টাউন থাকে, এবং সেগুলোর ফিল এবং ভাইব প্রায় একই রকম। ফেমাস শার্ক ফিন স্যুপ, বার্ড নেস্ট, এই রেস্টুরেন্টে বিক্রি হয়। আর এখানে অনেক রেস্টুরেন্টেই বিক্রি হয়, কিন্তু এটা বেশ ফেমাস। আর এক্সোটিক যে স্ট্রিট ফুড, সেগুলো খেতে হলে আসতে হবে বিকেলে অথবা সন্ধ্যায় সে সময়। তাহলে আপনি যে ভাইব্রেন্ট, ব্রাইট, একেবারে ঝলমলে রাতের চায়না টাউন এনজয় করতে পারবেন, এবং বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড খেয়ে দেখতে পারবেন। এখন বেশ কোয়াইট। আমি চেয়েছিলাম এই কোয়াইটনেস, এখানে যখন ভিড় নাই, লোকজন নাই, তখন দেখতে কেমন লাগে সেটা দেখতে চেয়েছিলাম। কারণ এর আগে যখন এসেছিলাম বছর 10 আগে, তখন আমি রাতের এই চায়না টাউন ঘুরে বেরিয়েছি, কিন্তু দিনের বেলা আসার সুযোগ হয়নি আমার এই সকালে।
এখানে ব্যাংককের তো অনেক জায়গায় ঘুরে বেড়ালাম এই গত কয়েকদিনে। একটা জিনিস খেয়াল করলাম, পরিষ্কার পরিচ্ছন্ন তো যেমন সেটা আছে, কিন্তু এই যে ফুটপাত খানাখন্দকে ভরপুর না। রাস্তায় ম্যানহোল আছে, আপনি হাঁটতে যেয়ে হারিয়ে যাবেন না এই ম্যানহোলে। আর আমাদের দুঃখজনকভাবে সত্যি যেটা বাংলাদেশের প্রায় প্রতিটা রাস্তা, আমি খিলগাঁয় থাকি, খিলগাঁয়ের রাস্তাগুলো, তারপর আপনার ইভেন মতিঝিল, গুলশান, আপনি যেখানে যান হাঁটাটা একেবারেই নিরাপদ নয়। যে কোনো সময় আপনার অঙ্গহানি হতে পারে। যারা লোকাল নিয়মিত থাকেন তাদের অভ্যাস হয়ে গেছে, কিন্তু যারা একটু নিয়মিত না হয়তো বেড়াতে এসছেন তাদের জন্য খুবই ডেঞ্জারাস। যে কোনো সময় হাত পা ভেঙে যেতে পারে পড়ে যেয়ে। শত শত কোটি, হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট হয় বাংলাদেশে নিয়মিত, অথচ এই ফুটপাতকে একটু ভালো করার, নিরাপদ করার তেমন উদ্যোগ আমি দেখি না। আর আরেকটা বড় প্রবলেম হলো ফুটপাত দখল। এক সরকার যায়, আরেক সরকার আসে, কিন্তু ফুটপাতের দখল তাদের হাতেই থাকে। যেই দলে আসুক তাদের হাতেই ফুটপাত থাকে, জনগণের হাতে না। খুবই দুঃখজনক। এই সকালে না আসলে এই ভিউটা পাওয়া যায় না। এখন যেমন ঝকঝকে সুন্দর দেখা যাচ্ছে, অন্য সময় আসলে এরকম লাগবে না। দশ বছর আগে যখন এসেছিলাম তখন এই টেম্পল বাড়িতে এসেছিলাম, কিন্তু আজ প্ল্যান ছিল না এখানে আসার। কিন্তু চায়না টাওয়ার খুঁজতে যেয়ে এই টাওয়ারটাকে মনে করেছিলাম দূর থেকে, এটাই মনে করেছিলাম চায়না টাওয়ার। আসলে এটা যে এই টেম্পলটা, এটা মনে ছিল না। আর এখন আসলে আমার চায়না টাওয়ার দেখার তত আগ্রহ নাই আর। তো আমি যেখানে এসেছি নাম হলো ত্রাইমেথ উইথায়ারাম টেম্পল। তো এখানে 4 তলায় যে গোল্ডেন বুদ্ধা 5.5 টন ওজনের সলিড বৌদ্ধ মূর্তি, সেটা স্ট্যাচু, সেটা হলো প্রায় 700 বছরের পুরনো। হ্যাঁ, 700 বছরের পুরনো। এবং এটা দেখতে এসেছি 5.5 টন ওজনের একটা গোল্ডেন স্ট্যাচু, সলিড গোল্ড স্ট্যাচু অফ বুদ্ধা। তো সিঁড়ি বেয়ে 4 তলার উপর উঠতে হবে। আর এই টিকিটের দাম 100 বাত। ওয়াও, such intricate design, এমন নিখুঁত কারুকার্য, amazing. সাড়ে 5 টন ওজনের সলিড গোল্ড স্ট্যাচু। ভিতরে ভিডিও করা নিষেধ, কিন্তু ছবি তুলতে দিয়েছে। পৃথিবীর অনেক দেশে ছবি তুলতেও দেয় না, এখানে যে তুলতে দিয়েছে এতেই আমি সন্তুষ্ট। ওইটাই কি চায়না টাওয়ার আমি শিওর না, কিন্তু এখন সেটা দেখতে যাওয়ার কোনো আগ্রহ আমার নেই। আমি এই 5.5 টন গোল্ডেন
স্ট্যাচু দেখেই মুগ্ধ হয়ে গেছি। অনেক আগে এসেছিলাম, কিন্তু আবার এসে দেখলাম। ভিডিও করা যায় বাইরে থেকে, যেটা আমি করলাম মাত্র। প্রোফাইল ভিউ। এখন আমি হাঁটছি ছাও ফ্রেয়া নদীর দিকে, আর ডিরেকশন নিয়ে নিয়ে মানুষকে জিজ্ঞেস করে করে বলল সোজা হেঁটে যাও। আমি যাচ্ছি। অনেক বছর পর এই ফুলটা দেখলাম, কাঁঠাল চাপা। এখানে প্রায় গাছেই দেখতে পাচ্ছি এরকম ঝুলন্ত লতা, যেগুলো বাতাস থেকেই তাদের খাবার সংগ্রহ করে। এবং এই গাছগুলো যেভাবে লাগিয়েছে, এটা যে ন্যাচারাল বিউটি, সেটাকে সুন্দর করে তুলে ধরা হয়েছে। আমাদের বাংলাদেশে আমরা দেখি প্রায় যে গাছের নিচে সাদা রং করে একটা ন্যাচারাল জিনিসকে আনন্যাচারাল অথবা মেকানাইজড বানানো হয়। মনে হয় এসে পড়েছি, পানির গন্ধ পাচ্ছি। ওয়াও, বিউটিফুল। আর সুন্দর সানি একটা ডে, সত্যি এনজয় করার মতো একটা দিন। ছলাৎ ছলাৎ শব্দ শুনতে পাচ্ছি। $5 ভাড়া দিয়ে এসছি একটু নৌকায় ঘোরাঘুরি করতে। ভালোই তো ঢেউ। এই নদীর পাড়ে এসে কোকিলের ডাক শুনতে পাচ্ছি। আসলে এখানে আসার পর প্রায় কোকিলের ডাক শুনি এই নভেম্বর মাসে। ছাও ফ্রেয়া নদী, ছোটবেলা গান শুনেছি, তুমি চাও পিয়া নদী হয়ে এসো, মনে আছে, অনেক ছোটবেলা শোনা গান। কিন্তু সেখানে ছাও ফ্রেয়া না বলে বলতো চাও পিয়া। আমাদের বোট এসে পড়েছে। মাত্র $5 আপনি নৌকায় চড়ে ঘুরে বেড়াবেন। ক্যান বিট দ্যাট।
নিউ ইয়র্কে দেখেছি এরকম টাগ বোট করে ট্রাশ টেনে নিয়ে যায়, এখানেও সেটা হচ্ছে কিনা আমি জানি না, তবে দেখে সেরকমই মনে হচ্ছে। পানির ট্রেন এরকম মনে হচ্ছে দেখে। আমরা এসে পড়েছি, মাত্র 4-5 মিনিটের একটা জার্নি নদীর এপার থেকে ওপার। এখানে যেটা আমি দেখলাম নদী পার হতেই যে কোনো প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, কোনো আবর্জনাই দেখি নাই। যা দেখেছি সেটা হলো 2-1টা কচুরি পানা, তাও খুব একটা বেশি না। সত্যি দুঃখজনক, আমরা এখনও ভদ্র হতে পারিনি। এখনও আমরা যেখানে সেখানে ময়লা ফেলি। নদী হলে তো কথাই নাই, নদী মানে একটা ড্রেন, সেখানে সব কিছু করা যায়, হাগু মুতু। আগে অবশ্য আমরা পানি খেয়েছি, এখন আর সেই সুযোগ নাই। যত ময়লা সব নদীতে ফেলি আমরা বাংলাদেশে। পরে সেই নদী কি পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা কোনো ইউরোপিয়ান কান্ট্রি না, এটা একটা এশিয়ান কান্ট্রি। নদী তো পার হলাম, কিন্তু নদী পার হয়ে এখন কোথায় যাচ্ছি, কই যাচ্ছি আমি জানি না। কোথায় যাচ্ছি দেখি, কোথায় পৌঁছি, এই পথ আমাকে কোথায় নিয়ে যায় সেটা খুঁজে বের করবো একটু পরে। কোকিলের ডাক শুনতে পাচ্ছি, ফাগুন আসুক আর নাইবা আসুক, কোকিল ডাকবেই। এ হলো থাইল্যান্ড। মাটিতে পড়ে আছে, ড্রেনে পড়ে আছে, কি সুন্দর। ঘাটের পাশেই অনেকগুলো রেস্টুরেন্ট আছে, সেখানে আপনি খেতে পারেন। কিন্তু আমি এই লোকাল এরিয়া এক্সপ্লোর করতে যেয়ে হাঁটছি, এই গল্লি আর শেষ হয় না। চিপা গল্লি, তো আমাদের ঢাকার মতো চিপা গল্লি না। চিপা গল্লিতে অনেকক্ষণ হাঁটার পর ফাইনালি লোকালয়ের সন্ধান পেয়েছি। লাইট at the end of the tunnel. ওয়াও, চিপা গল্লি থেকে বের হয়েই পৌঁছে গেলাম এখানে, নদীর ওপার। ব্যাংককের চাও ফ্রেয়া নদী পার হয়ে এখানে এসে পৌঁছলাম। এখানে এসে কিছু সালাদ, ফ্রেশ সালাদ খুঁজে পেলাম। কোনো মিট নাই, কিছু নাই। 35 বাত। এটা খাবো এখন, অনেক হাংরি। দাম ছিল 35 বাত, কিন্তু এই প্লাস্টিক বাটি দিয়েছে জন্য আবার 5 বাত বেশি, 40 বাত। প্লাস্টিকের এটার দাম অনেক বেশি নিয়েছে। তো যাই হোক, সার্ভিস একটু পাচ্ছি যেহেতু। 5 বাত অনেক অনেক বেশি দাম এটার জন্য, এই প্লাস্টিক একটা বক্সের জন্যে। তো যাই হোক, আমি টুরিস্ট, ভিন দেশে এসেছি। তবে সে একটা কাজ করেছে, সেটা হলো আমাকে পুরনো ব্যাগেটটা না দিয়ে ফ্রেশ বানিয়ে দিচ্ছে। ঠিক আছে, এটা 40 বাত দিতে আমার আপত্তি নাই। আর অনেক বেশি দিচ্ছে। থ্যাংক ইউ। সে আমার জন্য এক্সট্রা করে দিয়েছে, বেশি করে দিয়েছে। যখন দেখলো ওই যে 5 বাদ দিতে যে আমি একটু মন খারাপ, এই জন্য আমাকে বেশি করে দিয়েছে সব কিছু। মানুষ ভালো সে। এখানে ডিম ভাজি ভাত আছে, কিন্তু তার সাথে আবার অন্য কিছুও আছে, ওটা খেতে চাই না।
ফুটপাতে বসে বসে খাচ্ছি, খাবার একেবারে ফ্রেশ, এনজয় করছি রাস্তায় বসে খাবার। সালাদটা খুবই এনজয়েবল ছিল, রিফ্রেশিং, আর আমি হাংরি ছিলাম। তার মধ্যে বার্লি, কর্ন, গাজর, লেটুস, আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল, কাজে খুবই এনজয় করেছি। এলাকাটা অল্প একটু হাঁটাহাঁটি করে ঘুরে বেড়ালাম। কোয়েট, মনে হচ্ছে মিনি ব্যাংকক। মনে হচ্ছে ব্যাংককের একটা ছোট ভার্সন ঘুরে বেড়াচ্ছি আমি এখানে। তো আবার আমি সেই সিপাগুলো দিয়ে ফিরে যাচ্ছি ঘাটে, পার হয়ে যাব ব্যাংকক, তারপর সেখান থেকে চলে যাবো আমার হোটেলে। আস্তে আস্তে হিট বেড়ে যাচ্ছে, অনেক বেশি গরম এবং হিউমিড, যদিও এখন সেই মার্চ এপ্রিল মাসের মতো গরম না, কিন্তু তারপর বেশ গরম। তো এখন ফিরে যাবো আমার হোটেলে, এনজয় করবো আফটারনুন, রিল্যাক্স করে বিকেলে আবার বেরোবো ঘোরাঘুরি করতে ইনশাল্লাহ। অনেক অনেক লম্বা একটা গল্লি এবং চিকন। ছেলেটার গল্প বলা হয়নি। ও শুরুতে মনে হয়েছিল যে গ্রিডি, লোভী, ছোট্ট একটা প্লাস্টিক যার হয়তো 1 বাতও দাম না, তার 5 বাত নিচ্ছে। কিন্তু সে আমার ভাব বুঝতে পেরেছে, সাথে সাথে আমাকে নতুন প্যাক করে আরো বেশি বেশি করে সালাদ দিয়ে এবং আরো এক্সট্রা কিছু যা নাকি সালাদের সাথে থাকে না, আরো যেমন বিট, তারপর আর অন্যান্য কিছু জিনিসের বেশ মজা সেগুলো খেতে, সেগুলো দিয়েছে সাথে। এবং পরে আমি যখন ওর দোকানের সামনে, ওর আসলে বসার জায়গা নাই, সবাই খাবার কিনে নিয়ে চলে যায়। তো আমি যেখানে ওই যে টেম্পো ড্রাইভার অথবা টুকটুক ড্রাইভাররা বসে, আমি সেখানে বসে এই সালাদটা খাচ্ছিলাম। কিন্তু একটা স্পুন দিয়ে তো এই সালাদ খাওয়া যায় না, ফর্ক দরকার। তো সেই ছেলেটা দেখতে পেরেছে আমি স্ট্রাগল করছিলাম। সে দেখি যে 2টা চপস্টিক একদম চিকন চিকন, যেটাতে শিক কাবাব বানায়, সেই শিক কাবাবের ছোট ছোট বাঁশের স্টিক স্কোয়ার্স নিয়ে এসছে। আমি খুব অবাক হয়ে গেছি যে সে অবজার্ভ করছিল যে আমার খেতে কষ্ট হচ্ছে। এরপরে আমার মন সম্পূর্ণ ভালো হয়ে গেছে। ছেলেটা ভালো, খুবই ভালো। পৃথিবীর ভালো মানুষ আছে, বেশিরভাগ মানুষই ভালো, 2-1 জন খারাপের জন্য সারা পৃথিবীর বদনাম হয়ে যায় সবার। যাই হোক, ভালো লেগেছে ওর যে অ্যাটিটিউড, যে ব্যবহার, কাস্টমার সার্ভিস এনজয় করেছি। যাওয়ার সময় মনে হচ্ছিল এই গলিটা অনেক লম্বা, ফিরে আসার সময় কিন্তু তার মনেও হয়নি, এরকমই হয়। তো এই বোটগুলোতে রাতের ডিনার সার্ভ করে, এরকম ডিনার ক্রুজ আছে। কিন্তু আমি লোকাল 2-1জনের সাথে কথা বলে যা জানলাম, এই খাবার খুবই মানে নিচু মানের, এটা খাওয়ার মতো কিছু না, শুধু শুধু ওয়েস্ট অফ মানি। আর একা তো, সাথে বউ থাকলে তবুও বলতাম যে ওকে আমি রিভার ক্রুজটা এনজয় করলাম। একা একা এটা কি হবে? এই যে আমার ফেরি, বোট বললাম না, এখন বললাম ফেরি। আমার ফেরি আসছে ওপারে নিয়ে যাওয়ার জন্য।
ট্রাই করছি লোকাল বাস, এটা এখান থেকে যাবে সুকুমবিত। একেবারেই ঝরঝরা বাস, কিন্তু সাইডে কোনো ডলা নাই, কোনো দাগ নাই। কন্ডাক্টর ভাড়া নিচ্ছে লেডি। একটা ব্যাপার লক্ষণীয়, সামনে এত বড় রাস্তা খালি, কিন্তু যেহেতু তার জায়গাটা একটু চিকন, সে কিন্তু ইচ্ছা করলে যেতে পারে, কিন্তু সে যাচ্ছে না, কারণ কোনো রিস্ক নেওয়ার প্রয়োজন নাই। তো আমাদের বাংলাদেশের তো হর্ন বাজিয়ে প্যাঁ পো করে তারপর পার হয়ে যেত। খুবই ভদ্র আপনার। ও বাই দ্য ওয়ে, এটা হলো আরেকটা বাস। প্রথম বাসে যেটা উঠলাম সেটা আমাকে অল্প কিছু দূর নিয়ে এসে নামিয়ে দিয়েছে, বললো যে এটা তো আমরা সম্পূর্ণ দিকে যাব না, তবে তুমি এখানে নেমে আরেকটা বাস নিয়ে যাও। পরে সে দেখালো কিভাবে যেতে হবে, কত নাম্বার বাস। তারপর এখন সেটা নিয়েছে 10 বাত, আর এটা আমাকে এইটাও নিয়ে যাবে না সরাসরি নানাতে, আমি যেখানে যেতে চাই সুকুমবিত 5-এ, কিন্তু কাছাকাছি নিয়ে নামিয়ে দেবে। তো যাই হোক, ভদ্র ড্রাইভার, যার জন্য আপনি কোনো গাড়িতে কোনো দাগ দেখবেন না। সোফার আমি প্রথমে দিলাম 10 বাত, এরপরে এই বাসে দিলাম 15 বাত, 25 বাত। 25 বাতে দেখি কত দূর যাওয়া যায়, হয়তো একটু হাঁটতে হবে। আর টুকটুক চেয়েছিল 300 বাত, আমি 200 অফার করেছিলাম, রাজি হয়নি। ট্যাক্সি হয়তো আরও বেশি নেবে, মেবি 300 বাতই নেবে ট্যাক্সিও, কিন্তু আমি পাবলিক ট্রান্সপোর্টেশন একটু চড়ে দেখতে চেয়েছিলাম। পয়সা তো সেভ হলোই, কিন্তু তার চেয়ে বড় হলো যে একটা লোকাল যে ফ্লেভার, লোকাল ভাইবটা পাচ্ছি এখন আমি। প্রথম বাসটা ছিল একেবারে ঝরঝরা, আর এখন এটা 3 নাম্বার বাস। আমার গত ড্রাইভার আমাকে নামিয়ে দিল এখানে, বললো বাস নাম্বার 40 নিয়ে যাও, এটা তোমাকে নানায় নামিয়ে দেবে। এটা সবচেয়ে মডার্ন বাস, একেবারে এসি, একদম ক্লিন। কাজে 3 নাম্বার বাস, প্রথমটা ঝকঝকা, 2 নাম্বারটা ওকে, 3 নাম্বারটা একেবারে পারফেক্ট মডার্ন একটা বাস। এই বাস ভাড়া নিল আরও 15 বাত, কাজে সোফার 25 খরচ করেছি, আর সাথে আরও 15, 40 বাত আমি খরচ করলাম সোফার। দেখি 40 বাতে আমি আমার হোটেলে পৌঁছতে পারি কি না, দেখা যাক কতদূর যেতে পারি। এই 40 নাম্বার বাস একেবারে আমাকে আমার রাস্তার কোনায় নামিয়ে দিয়েছে, আর মোট খরচ হলো 40 বাত। এখন স্কাই ট্রেন, মেট্রো এই বারবার ট্রান্সফার করে আসতে হতো, কারণ সরাসরি যাওয়ার উপায় নাই। সেটাও আমার খরচ হতো কিন্তু প্রায় 70-80 বাতের মতো খরচ হতো, আর এখানে আমার লাগলো 40 বাত। প্লাস এনজয় করলাম, এই লোকাল ফ্লেভারটা এনজয় করলাম। এটা গ্রোসারি স্টোরে আসলাম হাঁটতে হাঁটতে, আমাদের বাসার পাশে, যেটা হোটেলের পাশে। মাত্র 5টা শ্রিম্প, ছোট ছোট, বেশি বড় না, 90 বাত, তার মানে 360 টাকা। শ্রিম্প অথবা লবস্টার এখানে অনেক দাম, বেশি দাম। সকালে তো ব্রেকফাস্ট ছিল আমার অরেঞ্জ জুস আর সেই শাক সবজি, লতা পাতা এগুলি। তখন দুপুরে এই চিংড়ি মাছের ডিম, এগুলো চিংড়ি মাছের ডিম, তারপরে সিউইড আর ক্র্যাবের মিট দিয়ে এখন আমি আমার লাঞ্চ করব। আমার রুমে পৌঁছে গেছি, রুমে পৌঁছে এখন লাঞ্চ করে একটু রেস্ট নেব। জি, আজান শোনা যাচ্ছে, ব্যাংকক, থাইল্যান্ড। আমরা এসেছি আমাদের নেবারহুডের একেবারে রাস্তার ওপারেই একটা পিৎজা রেস্টুরেন্টে ডিনার করতে। এই পিৎজা স্টোর 24 ঘন্টায় খোলা থাকে। অ্যাকচুয়ালি 24 না, সকাল 10টা থেকে একদম রাত 12টা পর্যন্ত। ওয়াও, চিকেন উইংস কত দিন পর দেখলাম, অনিয়ন রিংস, পিৎজা এসে গেছে, সি ফুড পিৎজা।
এখানে অ্যাম্বাসাডর হোটেলে বাংলাদেশিদের একটা টেলার শপ আছে, সেখানে আপনি স্যুট প্যান্ট অথবা শার্ট বানিয়ে নিতে পারেন। Nice, nice. YouTube. Yeah, this I lost my wallet, and these guys from Paris, they found it, and they met me here, and I was so shocked. They just approached me and said, "Brother, did you lose your wallet?" I said, "Oh my God!" And he said that his wife found me on YouTube and looked me up. Thank you, you're my brother. Thank you guys both. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, পৃথিবীতে ভালো মানুষ এখনও আছে। আসলে আমাদের পৃথিবীর বেশিরভাগ মানুষই ভালো, হাতে গোনা কয়েকজনের খারাপের কারণে মনে হয় আমাদের যে সমস্ত পৃথিবীর মানুষই খারাপ। আর এই ভালো মানুষগুলো না থাকলে আমাদের পৃথিবী চলতো না, আল্লাহ অনেক আগেই ধ্বংস করে দিতেন। আজকে একটা মিরাকল হয়ে গেল। এটা মিরাকল ছাড়া আমি আর কি বলবো, আমি আসলে জানি না। আমরা যখন রেস্টুরেন্টে পিৎজা খেলাম, পিৎজা খেয়ে বের হয়ে আমি আমার হোটেলের অর্ধেক অংশে চলে এসেছি। তারপরে আমি বুঝতে পারলাম আমার ওয়ালেট মিসিং। তো বাসায় না, তখন ভাবলাম যে হয়তো বাসায় রেখে গেছি। দৌড়ে রুমে আসলাম, এসে দেখি রুমে নাই। তখন নিশ্চিত যে আমার ওয়ালেট আমি হারিয়ে ফেলেছি, কোথাও পড়ে গেছে অথবা পিক পকেটে নিয়ে গেছে। তারপর ভাবলাম যে ঠিক আছে, তবুও যাই, যদি পাওয়া যায়। যাওয়ার পথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পড়তে যাচ্ছি, আর আল্লাহকে বলছি, আল্লাহ হেল্প করো, আমি যেন আমার ওয়ালেটটা খুঁজে পাই। বলছিলাম যে আল্লাহ, তুমি চাইলে সবই সম্ভব, আমাকে হেল্প করো। তো খুঁজতে খুঁজতে বিভিন্ন জায়গায় থামি আর জিজ্ঞেস করি যে তোমরা একটা ওয়ালেট খুঁজে পেয়েছো কিনা। সবাই বলে যে না। পরে আমি সেই রেস্টুরেন্টে গেলাম, রেস্টুরেন্টে যেয়ে জিজ্ঞেস করলাম যে তোমরা আমার ওয়ালেট খুঁজে পেয়েছো? বলে যে না, পাই নাই। তো আমি জানি যে ওরা যদি পায় আমাকে দিবে, ওরা আসলেও পায় নাই। পরে খুব মন খারাপ, মানে এত মন খারাপ, আমার লজিক বলে যে আমি ওয়ালেট কখনোই খুঁজে পাবো না, কিন্তু তারপর মনের ভিতরে কেমন যেন একটা আশা ছিল যে হয়তো পাবো, আল্লাহ চাইলে তো সম্ভব। পরে মাত্র রেস্টুরেন্টে বের হয়ে আসছি, দেখি দুই ফ্রেঞ্চ, পরে জানতে পেরেছি তারা ফ্রেঞ্চ, দুই পুরুষ, দুই নাগরিক, দুই ছেলে, এবং বেশ অনেক লম্বা চওড়া, কালো গায়ের রং, আফ্রিকান হয়তো ডিসেন্ডেড হবে। তো ওরা এসে যখন আমাকে অ্যাপ্রোচ করলো, বললো যে এই দিস ইজ ইউ, তুমি তো সেই। আমি বললাম নো 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 নো। তার পকেট হাত দিচ্ছি, আমি ভাবলাম যে হয়তো স্ক্যাম করতে আসছে অথবা আমাকে রব করবে কিংবা এই ধরনের কিছু। তো পরে বলে যে নো 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 নো, ইউ আর দ্য ইউটিউবার, আই হ্যাভ ইউর ওয়ালেট। তখন সে পকেটে বের করে যখন আমার ওয়ালেটটা দিল, আমার গায়ের সব পশম দাঁড়িয়ে গেছে, আমার মাথা, আমি সোজা বাংলা বলি, পুরাই আউলায় গেল। মানে কিভাবে সম্ভব? তখন সে বলল যে লোক, আমি যখন আমার ওয়ালেট আর তোমার ওয়ালেট একই রকম দেখতে, ব্ল্যাক এবং একই শেপের, তো আমি যখন রাস্তায় পড়ে থাকতে দেখলাম, আমি ভাবলাম যেটা আমার ওয়ালেট পড়ে গেছে। এই লোকটা বলছিল আমাকে, লো ওর নাম। তো পরে ওরা ফ্রেঞ্চ, প্যারিস থাকে। তো পরে সে বললো যে যখন তোমার ওয়ালেট পিক আপ করলাম, দেখলাম তোমার আইডি এটা তো আমার না। পরে ওই লোক নাকি আমার ড্রাইভার্স লাইসেন্স, আমেরিকান ড্রাইভার্স লাইসেন্স, আমার পাইলট লাইসেন্স, ড্রোন লাইসেন্স আর অন্যান্য ডকুমেন্টস যেগুলো ছিল, সেগুলো ছবি তুলে তার ওয়াইফকে পাঠিয়েছে যে দেখো তো এটাকে কে খুঁজে পাওয়া যায় কি না, অথবা কীভাবে ওয়ালেটটা আমি তাকে ফেরত দেবো। তখন তার ওয়াইফ গুগল সার্চ করে সাথে সাথে তার হাজব্যান্ডকে বলেছে যে আমি একে চিনি, সে প্যারিসে এসেছিল এবং আমি তার ব্লগ দেখেছি। এবং এই লোক তখন আর ওই জায়গা থেকে যায়নি, সে ঘণ্টাখানেক ধরে এখানে দাঁড়িয়েছিল এবং হাঁটাহাঁটি করছিল যদি আমি ফেরত আসি এই ওয়ালেটের খোঁজে। এবং ইমিডিয়েটলি আমাকে আমার ইউটিউবে কমেন্ট করেছে যে আই হ্যাভ ফাউন্ড ইউর ওয়ালেট। তো আমি এটা তো লটারি টিকিট জেতার চাইতেও বেশি কঠিন একটা ব্যাপার। প্যারিসে থাকে এক লোক, তার ওয়াইফ আমার ভিডিও দেখে আমাকে চেনে, এবং আমি যদি একটা ওয়ালেট খুঁজে পাই রাস্তায়, আমি কিন্তু এটা ছবি তুলে আমার ওয়াইফকে পাঠাবো না, কিন্তু এ লোক পাঠিয়েছে। আমি যে তাকে কতবার হাগ দিয়েছি, কতবার থ্যাংক ইউ দিয়েছি, কতবার হ্যান্ডশেক করেছি, আমি মনে করতে পারছি না। আর আমাকে বারবার রিকোয়েস্ট করলো যে চলো আমরা কোথাও যে বসি, ড্রিঙ্ক করি, ডিনার খাই, অথবা জাস্ট সিট ডাউন অ্যান্ড হ্যাং আউট। আমি বললাম যে আসলেও আমার খুবই ইচ্ছা তোমার সাথে হ্যাং আউট করতে এবং গল্প করতে, কিন্তু আমার এখন আমি যে মানসিকভাবে যে অবস্থায় আছি কোনোভাবেই সম্ভব না।
আর তোমাকে আমি ধন্যবাদ দিচ্ছি। আর আমার ফোন নাম্বার নাও, আমার আমেরিকান ফোন নাম্বার দিলাম আর বললাম যে যোগাযোগ রাখবা, এবং ওরা মুসলিম। এবং সুবহানাল্লাহ, আই ক্যানট থ্যাংক দিস গাইজ ইনাফ। আই মিন আল্লাহ দিয়েছে আমাকে এটা, এই জাস্ট আল্লাহর রহমত। আমার আসলে পরে মনে পড়ে গেল, আমার আব্বা আমাকে প্রায় বলতেন যে বাবা, যখন তুমি কোনো বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করবা, সে তোমাকে সেই সাহায্য ফেরত দেবে এটা কখনোই আশা করবা না। আর তুমি যখন বিপদে পড়বা, আল্লাহ তখন সম্পূর্ণ অচেনা মানুষ হলেও, তাদেরকে দিয়ে হলেও তোমাকে সাহায্য করবেন। এবং আমার লাইফে আমি 19 বছর বয়সে একা আমেরিকায় গিয়েছি, অনেক কঠিন বিপদে পড়েছি। আলহামদুলিল্লাহ, সত্যি সম্পূর্ণ অজানা মানুষ এসে আমাকে, তাদের উসিলায় আমি বিপদ থেকে মুক্তি পেয়েছি আল্লাহর রহমতে। আমার মা বাবার দোয়া, আমার নানার দোয়া, আপনাদের দোয়া এবং ভালোবাসার কারণেই আমি মনে করি এটা সম্ভব হচ্ছে। থাইল্যান্ড প্লেলিস্টের এটাই আমার শেষ ভিডিও। কাল ভোর আমরা চলে যাব ঢাকা। তো এখন এই ভিডিও দিয়ে আমি আমাদের থাইল্যান্ড ব্লগ শেষ করব। আর বাংলাদেশে যাওয়া প্লেনের ভিডিও এবং বাকি যেগুলো আছে সেগুলো বোন আছে, খুব শর্ট করে দিয়ে দেব। আশা করি আপনারা এনজয় করবেন। ভালো থাকবেন সবাই। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্যে। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো একদিন। আল্লাহ হাফেজ। গুড বাই রয়্যাল বেঞ্জি। আমরা চলে যাচ্ছি আজ সকালে। আমরা এখন বেরোলাম এয়ারপোর্টে যাওয়ার জন্য। গত কয়েকদিনের জন্য এটাই ছিল আমাদের নেইবারহুড। এই ভ্যান এয়ারপোর্টে আসতে লাগলো, ব্যাংকক থেকে, শহর থেকে আসতে লাগলো 1000 বাত। আপনি যদি ছোট গাড়ি নেন আরো সস্তায় আসতে পারেন। আর নেগোসিয়েশন করতে হয়, আরো দাম বেশি চাবে, আপনি দাম কম বেশি বুঝে নেবেন।
এক ঘন্টা লেট, 1 ঘন্টা লেট হবে টেক অফ করতে।
এই 1 নম্বর গেটটা কোনটা? 1 নম্বর ওই সাইডের পিছনে স্যার, এটা 2 নম্বর। ও ওইটা একটু হালকা না? হ্যাঁ হ্যাঁ, সবাই বেড়ে যাবে একই সেম। মানে এটা হলে কি একটু অনেকটা লম্বা জ্যাম পরে মাঝে মাঝে স্যার। ঘুরে দিছে না? হ্যাঁ, আমি আসি কারবাতে ঘুরিয়ে দিই, গাড়ি বেশি তো স্পেস বানাইছে স্যার। ঘোরা মানে কি আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে না পৌঁছতাম না ওই গাড়ি। তারপর কিন্তু আমি আগে ওই